কখনো কি ভেবে দেখেছেন অর্ধ মিলিয়ন কিলোগ্রামেরও বেশি ওজনের একটা বিশাল মেশিন যেটা মাটি থেকে সহজে ওঠার কথাই না, সেটাই কিভাবে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের উপর দিয়ে একদম শান্তভাবে উড়ে চলে। বিষয়টা যতটা অবিশ্বাস্য শোনায়, এর পেছনের বিজ্ঞান ততটাই চমকপ্রদ। আজ আমরা বিমান উড়ানের এই রহস্যটাই খুঁটিয়ে দেখতে চলেছি। আসলে কিভাবে এত ভারী একটা বিমান আকাশে ভেসে থাকে, কোন শক্তি তাকে উপরে ধরে রাখে, আর কেনই বা সেটা নিচে পড়ে যায় না। বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখার পর যখনই কোনো বিমানকে উঠতে দেখবেন আর আগের মতো করে দেখবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় জানাবো যা সত্যি আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। গোটা বিষয়টা কতটা বিশাল সেটা বোঝার জন্য একবার এয়ারবাস A380 এর কথা ভাবুন। এটা পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানগুলির মধ্যে একটি। এর টেক অফের সময় ওজন হয় প্রায় 575 টন, অর্থাৎ প্রায় একটা গোটা মাল বোঝাই ট্রেনের সমান। অথচ এই বিশাল মেশিনটা শুধুই আকাশে ওড়ে না, এটা 35,000 থেকে 40,000 ফুট উচ্চতায় গিয়ে ঘন্টায় প্রায় 560 মাইল বেগে 10 থেকে 12 এমনকি 15 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সাধারণভাবে ভাবলে মনে হয় এত ভারী কিছু জিনিস তো মাটিতেই আটকে থাকার কথা, কিন্তু বাস্তবে পদার্থবিজ্ঞান একেবারে অন্য কথা বলে। আধুনিক বিমানের পেছনে রয়েছে 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, অসংখ্য ব্যর্থ চেষ্টা আর নিরন্তর পরীক্ষা নিরীক্ষার ফল। শুরুর দিকে মানুষ গরম বাতাসের বেলুন দিয়ে আকাশে উড়তে শিখেছিল, কিন্তু সেটাকে আসল অর্থে নিয়ন্ত্রিত উড়ান বলা যায় না, ওটা ছিল শুধু ভেসে থাকা। এরপর 19বিংশ শতাব্দীতে স্যার জর্জ ক্যালি বুঝতে পারেন যে ওড়ার জন্য লিফট আর থ্রাস্ট এই দুটি জিনিস আলাদা এবং ডানার একটা নির্দিষ্ট আকার থাকা দরকার। পরবর্তীতে অটো লিলিয়েনথাল শত শত গ্লাইডার উড়িয়ে পরীক্ষা করেন কিভাবে বাঁকা ডানার চারপাশ দিয়ে বাতাস প্রবাহিত হয়। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, 1903 সালে রাইট ব্রাদার্স প্রমাণ করে দেয় যে বাতাসের চেয়েও ভারী একটি যন্ত্র নিয়ন্ত্রিতভাবে আকাশে উঠতে পারে। তাদের বিমানটি মাত্র 12 সেকেন্ড আকাশে ছিল, কিন্তু সেটাই পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিল। এরপর উন্নতি দ্রুত গতিতে এগোতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিমান প্রযুক্তিতে বড় ধরনের উন্নতি ঘটে। ইঞ্জিন ডিজাইন আর স্ট্রাকচারে কাঠের বদলে ধাতব বডি ব্যবহার করা হয়। বিমানের গঠন আরও শক্তিশালী ও দ্রুত করা হয়। 1952 সালে ডি হ্যাভিল্যান্ড কমেট প্রথম বাণিজ্যিক জেট বিমান হিসেবে যাত্রা শুরু করে। তারপর 1970 সালে বোয়িং 747 পুরো পৃথিবীর বিভিন্ন মহাদেশকে সহজে যুক্ত করে দেয়। এরও বহু বছর পর এয়ারবাস A380 দেখিয়ে দেয় 500 টনের মতো বিশাল বিমানও কিভাবে আকাশে উঠতে পারে, শান্ত এবং স্থিতিশীল হয়ে। তবে এত উন্নতির পরও একটি জিনিস কখনো বদলায়নি, উড়ান মানে সবসময় একটি নিখুঁত ভারসাম্য। এত বড় একটি ধাতব দানব আকাশে ভেসে থাকে কিভাবে, এর উত্তর লুকিয়ে আছে 4টি মৌলিক শক্তির মধ্যে। প্রথমত ওজন বা গ্র্যাভিটি, যা সবকিছুকে নিচের দিকে টেনে আনে। দ্বিতীয়ত লিফট, যা ডানার মাধ্যমে তৈরি হয় এবং বিমানকে উপরের দিকে ঠেলে দেয়। তৃতীয়ত থ্রাস্ট, ইঞ্জিন থেকে তৈরি শক্তি যা বিমানকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর চতুর্থত ড্রাগ, যা মূলত বাতাসের প্রতিরোধ, এটি বিমানকে ধীর করার চেষ্টা করে। পুরো এই ব্যাপারটা একটা চলমান ভারসাম্যের মতো। যখন লিফট আর ওজন সমান হয় তখন বিমান নির্দিষ্ট উচ্চতায় স্থির থাকে। যখন থ্রাস্ট আর ড্রাগ সমান হয় তখন বিমান একই গতিতে উড়ে চলে। কিন্তু এই ভারসাম্যে সামান্য পরিবর্তন হলেই গতি বা দিক বদলে যায়। যদি উপরের দিকে শক্তি বেশি হয় তাহলে বিমান উপরে ওঠে, যদি সামনে বেশি শক্তি থাকে তাহলে গতি বাড়ে। এখানে কোনো জাদু নেই, সবটাই শক্তির নিখুঁত সামঞ্জস্য। কিন্তু আসল রহস্যটা হলো এখানেই, এই লিফট তৈরি হয় কিভাবে, যা এত ভারী একটি বিমানকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে। অনেকেই একটা সাধারণ ব্যাখ্যা শুনে থাকবেন, ডানার উপর দিয়ে যে বাতাস যায় সেটার পথ একটু লম্বা, তাই সেটা দ্রুত চলে এবং এর ফলে লিফট তৈরি হয়। কিন্তু এই ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক নয়, এটা অসম্পূর্ণ। আসল বিষয়টা হলো ডানাগুলি এমনভাবে তৈরি যা বাতাসের চলার ধরনটাই বদলে দেয়। একটা বিমানের ডানার একটি বিশেষ আকৃতি থাকে, উপরে একটু বাঁকা আর নিচে তুলনামূলকভাবে সমান, আর ওড়ার সময় ডানাটা সামান্য কাত হয়ে থাকে, যাকে বলা হয় অ্যাঙ্গেল অফ অ্যাটাক। যখন বাতাস এই ডানার চারপাশ দিয়ে প্রবাহিত হয়
তখন ডানার উপরের দিক দিয়ে বাতাস দ্রুত চলে, ফলে সেখানে চাপ কমে যায় আর নিচের দিকে চাপ তুলনামূলক বেশি থাকে। এই চাপের পার্থক্যই ডানাকে উপরের দিকে ঠেলে দেয়। এটাই লিফটের একটা বড় কারণ। কিন্তু এখানেই শেষ নয়, ডানাটা শুধু চাপ কমায় না, এটা বাতাসকে নিচের দিকেও ঠেলে দেয়। আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আপনি যদি কিছু নিচের দিকে ঠেলে দেন, সেটা আপনাকে ঠিক সমান গতিতেই উপরের দিকে ঠেলে দেবে। তাই ডানা যখন বাতাসকে নিচে সরিয়ে দেয়, বাতাসও ডানাকে উপরে তুলতে সাহায্য করে। অর্থাৎ বার্নৌলির চাপের পার্থক্য আর নিউটনের প্রক্রিয়ার সূত্র অনুযায়ী দুটোই এই একই সাথে কাজ করে। এই দুইয়ের মিলিত ফলই হলো লিফট, যা শত শত টনের বিমানকে আকাশে ধরে রাখে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাঙ্গেল অফ অ্যাটাক। যখন পাইলট টেক অফের সময় কন্ট্রোল স্টিক নিজের দিকে টানেন, তখন বিমানের নাক একটু উপরে উঠে যায়, ফলে ডানার কোণ বাড়ে। এর ফলে ডানার চারপাশে বাতাসের প্রবাহ আরও দ্রুত এবং শক্তিশালী হয়, চাপের পার্থক্য বাড়ে এবং লিফটও বেড়ে যায়। তবে এরও একটা সীমা আছে। কোণ বাড়ালেই লিফট অত্যন্ত বাড়তে থাকে না। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ার পর বাতাস আর ডানার গায়ে ঠিকমতো লেগে থাকতে পারে না, এটা আলাদা হয়ে যায়। তখন হঠাৎ করেই লিফট কমে যায়। এই অবস্থাকে বলা হয় স্টল বা হঠাৎ লিফট হারানো, যা খুবই একটি বিপজ্জনক ব্যাপার। আর এখানেই গতি বা স্পিডের গুরুত্ব চলে আসে। লিফটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পিড যত বাড়ে, লিফট অনেক বেশি বাড়ে, কারণ এটা স্পিডের স্কোয়ারের উপর নির্ভর করে। সহজভাবে বললে, যদি স্পিড দ্বিগুণ হয় তাহলে লিফট 4 গুণ হয়ে যাবে, আর যদি স্পিড অর্ধেক হয় তাহলে লিফট নেমে আসে 1/4। এই কারণেই একটা বিমান রানওয়ে থেকে হঠাৎ করে লাফ দিয়েই উপরে উঠতে পারে না। প্রথমে তাকে দ্রুত গতিতে ছুটতে হয়, যতক্ষণ না লিফট তার ওজনে সমান হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই বিমানটা মাটি ছেড়ে আকাশে উঠে যায়, কারণ তখন বিমানটা হালকা হয়ে যায় না, বরং তার উপর কাজ করা শক্তিগুলি একদম ব্যালেন্সে চলে আসে। আর একটা দিক থেকেও বিষয়টা বোঝা যায়, ডানাটা শুধু চাপের পার্থক্য তৈরি করে না, এটা বাতাসের গতির দিকও বদলে দেয়। ডানার পেছনে যে বাতাস বের হয় সেটা নিচের দিকে বেঁকে যায়। প্রতি সেকেন্ডে বিশাল পরিমাণ বাতাস ডানার চারপাশ দিয়ে যায়, আর ডানা সেই বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়। এর ফলে বাতাসের গতি পরিবর্তিত হয়, আর সেই পরিবর্তনের প্রতিক্রিয়াতেই ডানা উপরের দিকে ঠেলে ওঠে। সহজভাবে বললে, বিমানটা আসলে বাতাসের সাথে ক্রমাগত যুদ্ধ করে, তাকে নিচের দিকে সরিয়ে নিজে উপরে উঠতে চায়। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, যখন বিমানকে ধীরে উঠতে হয়, যেমন টেক অফ বা ল্যান্ডিংয়ের সময়, তখন কি হয়? তখন কিভাবে লিফট ধরে রাখা হয়? আর এখানেই কাজে আসে ডানার বিশেষ কিছু অংশ। আপনি যদি টেক অফের আগে জানালার বাইরের দিকে তাকান, তাহলে দেখবেন ডানার আকার একটু বদলে যায়। পেছনের দিক থেকে ফ্লাপস বেরিয়ে আসে, আর সামনের দিক থেকে স্ল্যাটস বা ছোট অংশ এগিয়ে এসে একটা ফাঁক তৈরি করে। এই ছোট পরিবর্তনটাই আসলে অনেক বড় কাজ করে। বিজ্ঞানের দিক থেকে দেখলে এর 3টি বড় প্রভাব রয়েছে। প্রথমত, ডানার মোট কার্যকরী ক্ষেত্রফল একটু বেড়ে যায়। দ্বিতীয়ত, ডানার বাঁক বা কার্ভেচার অনেকটাই বেড়ে যায়। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিফট তৈরির ক্ষমতাও অনেকটা বেড়ে যায়। এর ফলে কম গতিতেও ডানা অনেক বেশি লিফট তৈরি করতে পারে। সামনের যে অংশটা খোলে সেটারও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা নিচের দিকের দ্রুতগতির বাতাসকে উপরের দিকে পাঠাতে সাহায্য করে, ফলে বাতাস ডানার গায়ে লেগে থাকে, ইভেন কোণও বেড়ে যায়। এর ফলে স্টল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বিমান নিরাপদে অনেক কম গতিতেও উঠতে পারে। এবার আরেকটা বড় প্রশ্ন, বেশিরভাগ যাত্রীবাহী বিমান 35,000 থেকে 40,000 ফুট উচ্চতায় কেন ওড়ে? এর প্রধান কারণ হলো উচ্চতায় বাতাস অনেক পাতলা হয়। বাতাস পাতলা মানে প্রতিরোধ কম, আর প্রতিরোধ কম মানে কম জ্বালানি খরচ। সহজভাবে বললে, বিমান যত উপরে ওঠে তত কম শক্তি খরচ করে সামনে এগোতে পারে। এছাড়া ঠান্ডা বাতাস ইঞ্জিনকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে, আর নিচের তুলনায় উপরে ঝড় বৃষ্টি বা টার্বুলেন্স অনেক কম থাকে। এবার আসি টেক অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। টেক অফ মানে শুধু ইঞ্জিন ফুল স্পিডে চালিয়ে উড়ে যাওয়া নয়, এটা একটা খুবই হিসাব করে করা প্রক্রিয়া। রানওয়েতে ঢোকার আগেই পাইলটরা কয়েকটা গুরুত্বপূর্ণ গতি নির্ধারণ করে নেন। প্রথমটা হলো V1, এটা হলো সিদ্ধান্ত নেওয়ার গতি। এই গতির পর যদি কোনো সমস্যা হয়, যেমন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তবুও টেক অফ থামানো যায় না, কারণ তখন আর রানওয়ে যথেষ্ট থাকে না থামানোর জন্য। এরপর আসে VR, এই গতিতে পাইলট ধীরে ধীরে কন্ট্রোল স্টিক টেনে বিমানের নাক উপরে তোলে, ফলে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বাড়ে আর লিফট দ্রুত বেড়ে যায়।
হয়। তারপর আসে V2, এটা হলো নিরাপদে উপরে ওঠার ন্যূনতম গতি। এমনকি একটি ইঞ্জিন বন্ধ থাকলেও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বিমান কখনো হঠাৎ করে মাটি থেকে লাফ দিয়ে ওঠে না। যখন লিফট তার ওজনের সমান হয়ে যায় তখন সে মাটির প্রয়োজন ফুরিয়ে ফেলে আর শুরু হয় তার আকাশযাত্রা। টেক অফের পর বিমান ধীরে ধীরে উঠে যায় নির্দিষ্ট উচ্চতায়, সাধারণত 35,000 থেকে 40,000 ফুট। এই অবস্থাকেই বলা হয় ক্রুজিং ফেজ, যেখানে সবকিছু একটা নিখুঁত ভারসাম্যে থাকে। এখানে লিফট আর ওজন সমান, থ্রাস্ট আর ড্রাগও সমান, তাই কোনো বাড়তি ত্বরণ তৈরি হয় না। বিমান একদম স্থির গতিতে এগিয়ে চলে, অর্থাৎ পুরো উড়ানটাই একটা চলমান ভারসাম্যের খেলা, যেখানে প্রতিটা শক্তি, প্রতিটা গতি আর প্রতিটি সিদ্ধান্ত একসাথে মিলেই একটা বিশাল বিমানকে আকাশে ভাসিয়ে রাখে। এবার চলুন একটি বিমান যখন নিচে নামে তখন কি হয়, অর্থাৎ ডিসেন্ট আর ল্যান্ডিংয়ের সময়। অনেকেই ভাবেন বিমান নামা মানেই যেন নিচে পড়ে যাওয়া, কিন্তু আসলে সেটা মোটেও পড়ে যাওয়া নয়। এটা একদম নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। পাইলটরা এখানে ইঞ্জিনের শক্তি একটু কমিয়ে দেন এবং পুরো বিমানের এনার্জি খুব হিসেব করে নিয়ন্ত্রণ করেন। তখন লিফট থাকে কিন্তু ওজনের থেকে সামান্য কমে যায়, ফলে বিমানটা ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে নিচে নামতে থাকে। ল্যান্ডিংয়ের আগে ডানার ফ্ল্যাপস আবারও একটু বাড়ানো হয়, এতে করে ডানার লিফট তৈরি ক্ষমতা বেড়ে যায় এবং বিমান অনেক কম গতিতেও নিরাপদে উঠতে পারে। ঠিক মাটিতে ছোঁয়ার আগ মুহূর্ত পর্যন্ত পাইলটরা ফ্লেয়ার করতে থাকে, মানে বিমানের নাকটা একটু উপরে তুলতে থাকে। এতে করে নিচে নামার গতি কমে যায় এবং ল্যান্ডিংটা অনেক সফট হয়। মাটিতে ছোঁয়ার সাথে সাথেই আর একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, স্পয়লার খুলে দেওয়া হয়, যা ডানার উপর থাকা বাকি লিফট একেবারে নষ্ট করে দেয়। এর ফলে পুরো বিমানের ওজন ল্যান্ডিং গিয়ারের উপর চলে আসে। তারপর থ্রাস্ট রিভার্স চালু হয়, যা ইঞ্জিনের বাতাসের দিক উল্টে দিয়ে বিমানকে ধীর করতে সাহায্য করে। আর ব্রেক তো থাকেই। এই সব মিলিয়ে বিশাল একটা বিমান কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। প্রতিবার যখন আপনি একটা বিশাল বিমানকে আকাশে উঠতে দেখেন, মনে হয় যেন সেটা মাধ্যাকর্ষণকে অমান্য করছে, কিন্তু আসলে তা নয়। এটা প্রকৃতির নিয়মকেই নিখুঁতভাবে ব্যবহার করছে। লিফট, থ্রাস্ট, ড্রাগ আর অ্যাঙ্গেল অফ অ্যাটাক সবকিছু মিলিয়ে এক অসাধারণ ভারসাম্য তৈরি হয়। আমার কাছে এটাই অ্যাভিয়েশনের আসল সৌন্দর্য। এখানে কোনো জাদু নেই, আছে নিখুঁত হিসাব আর প্রকৃতির নিয়মের প্রতি সম্মান। এর আগে আপনি কি কখনো ভেবে দেখেছেন বা জানতেন এই বিমানগুলি এতটা পারফেক্টভাবে কিভাবে চলে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।